বোনের হাসি মুখ দেখে নিজেকে দমালেও যখন পিতা সেই কন্যাকে অর্ধেক সম্পত্তির মালিকানাধীন করে যান, তখনই ঘটে মহা অঘটন। জিনান আগ্রহী গলায় শোধালো। তারপর? সকলেই উন্মুখ হয়ে আছে পরবর্তী কাহিনী শোনার জন্য। সাইফার হাই তুলে বলল। তারপর আর কি, টিপিক্যাল বাঙালিদের মতো সম্পত্তির জন্য সম্পর্কের দাফন। বড় পুত্র ছোটবেলা থেকে নিজের না পাওয়ার খাতা খুলে অতীতের সকল ক্রোধ আবারও পুঞ্জীভূত করে বোনের স্বামী সন্তানদের প্রতি বিক্ষিপ্ত হয়ে উঠল। সকল কুমন্ত্রণা কাজে লাগিয়ে সে হয়ে উঠল কালো জগতের অধিপতি। বোনের সংসারে ফাটল ধরাতে, তাদের সন্তানদের ক্ষতি করতে তিনিই ছিলেন সর্বদা সচেষ্ট। এক প্রতিশোধের খেলায় মেতে উঠেছিল সে। ব্ল্যাক ভাইপার চাপড় মেরে ক্রোধান্বিত গলায় বলল। মিথ্যা, 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 সব কিছু মিথ্যা। প্রত্যেকে ভ্রুকুচকে তার পানে চাইল। সাইফার ধোয়া ছাড়তে ছাড়তে বলল। ও আচ্ছা, তাহলে সত্যটা আপনিই বলুন। উমায়ের ভূঁইয়া ওরফে ব্ল্যাক ভাইপার শান্ত হয়ে বসে বলল। মায়ের মৃত্যুর পরে বাবার পাশে কোনো দ্বিতীয় নারীকে আমি সহ্য করতে পারিনি। সেই জন্যই এই মহিলাকে আমি অ্যাভয়েড করতে হস্টেল লাইফ বেছে নিয়েছিলাম। নিজের মতো থাকতে পছন্দ করতাম। উর্মি যখন হয় তখন আমি খুশি ছিলাম না, কিন্তু সময়ের প্রক্রিয়ায় ও আমার সবচেয়ে আদরেরই হয়ে ওঠে। ওকে আমি প্রথম পছন্দ করতাম না, কিন্তু পরবর্তীতে ও আমার প্রাণ ভমরায় রূপ নেয়। আমার কলিজার একটা টুকরো ছিল উর্মি। ভাইজান বলে যখন ডাক দিত, আমার পরাণটা জড়িয়ে যেত। এই দু হাতে আমি পুতুলটাকে মানুষ করেছি। একটা নরম তুলা ছিল ও। ভাইজান ভাইজান বলে যখন আবদার করত, কোনো দিন ওর আবদার ফিরিয়ে দেওয়া দুঃসাধ্য কিংবা দুঃসাহস আমার কিংবা উজান কারোরই ছিল না। ওর আবদারের ভাণ্ডার ছিলাম আমি। কেউ কোনো কিছু বলে না দিলে আমাকে এসে নালিশ জানাতো। আমি শত ব্যস্ততার মাঝেও আমার পুতুলটার সব নালিশ মনোযোগ দিয়ে শুনে সবাইকে শান্তি দিতাম। মোট কথা, ও আমার পাথুরে হৃদয়ে মরুর ফুল ফুটেছিল একদিন। এই পর্যন্ত বলে ব্ল্যাক ভাইপারের কণ্ঠরোধ হয়ে এলো। একটু পানি খেয়ে ধাতস্থ হয়ে বলল। একদিন কলেজ শেষ করে আমার কাছে ছুটতে ছুটতে এলো। তখন আমি জরুরি বৈঠকে ছিলাম, কিন্তু উর্মির কাছে সব কিছুই তুচ্ছ ছিল। উর্মি উচ্ছ্বাসিত গলায় তার স্বপ্নের পুরুষটির কথা বলল, আমার কাছে তাকে চাইল। আমি ভেবেছিলাম স্রেফ বয়ঃসন্ধিকালের পাগলামি, তাই গুরুত্ব দেইনি। কিন্তু পরবর্তীতে ওর পাগলামি দেখে আমি খোঁজ লাগাই সেই পুরুষের। বয়স আমার মতোই, নেতাগোছের ছেলে, সুদর্শন বলিষ্ঠ পুরুষ। এক দেখাতেই বুঝে গিয়েছিলাম উর্মির ঘুম উড়াল দেওয়ার রহস্য। সারাদিন সেই স্বপ্ন পুরুষের নাম জপার কারণ কি কি সেটা বুঝলাম। সেদিন উর্মিকে যে বলেছিলাম পছন্দ হয়েছে, কিন্তু বয়সটা একটু বেশি। সেদিন বেচারি কেঁদে কুটিয়ে একেবারে সমুদ্র বানিয়ে ফেলেছিল। পরে কত কিছু করে কান্না থামিয়েছি। বলেছিলাম কলেজ শেষ হলেই বিয়ে দিয়ে দেব। আমার পুতুলটা সেদিন কত যে খুশি হয়েছিল। ব্ল্যাক ভাইপারের ঠোঁটের কোণে হাসি রেখা। মোন্তাজি রুবানা উভয়ের ঠোঁটের কোণেও মুচকি হাসি লেগে আছে। মায়ের গল্প শুনলে প্রত্যেক সন্তানই খুশি হয় বোধ হয়। স্মৃতিচারণ করতে করতে হঠাৎই মুখের হাসি অস্তমিত হয়ে গেল ব্ল্যাক ভাইপারের। শক্ত মুখে বলতে লাগলো। আমার পুতুলের সুখ বেশি দিন স্থায়ী ছিল না। একদিন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে আমার গলা জড়িয়ে বলল, আমার স্বপ্ন পুরুষ নাকি তাকে চায় না, ভালোবাসে না। এই স্বপ্ন পুরুষ ছাড়া সে বাঁচবে না, এমন নানা কথা। আমি কিছুতেই বোনের কান্না সহ্য করতে পারছিলাম না। পাগলের মতো করছিল ও। আমি তার স্বপ্ন পুরুষকে এনে দেওয়ার প্রতিশ্রুতি দিলাম। বোনকে কাউন্সিলিং করিয়ে মোটামুটি সারিয়ে তুললাম। তারপর একটু সুস্থ অনুভব করে হাসি মুখে কলেজে গেল। তবে সেই এই হাসি মুখ আমি চিরদিনের মতো হারিয়ে ফেলবো তা বুঝতে পারিনি। দুপুর নাগাদ একটা কল আসে আমার ফোনে, উর্মি নাকি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি। আমি হন্তদন্ত হয়ে ছুটলাম পুতুলটার কাছে। হাসপাতালে পৌঁছে দেখি তার স্বপ্ন পুরুষ দেওয়ালে হেলান দিয়ে রক্তে ভেজা জামা কাপড়ে দাঁড়িয়ে। আমি বারবার হোঁচট খাচ্ছিলাম।
উর্মি উর্মি বলতে বলতে এগিয়ে আসতেই ওই ছেলেটা এগিয়ে আসলো। ওর চোখে পানি ছিল। মনে করেছিলাম আমার পুতুলের জন্য বোধ হয় কাঁদছিল। পরে অবশ্যই বুঝেছিলাম কেন, কার জন্য ছিল সেই পানি। আমি কোনো কথা না বলে কাউন্টারে উর্মির কেবিন নম্বর জিজ্ঞেস করে সেদিকে ছুটলাম। একটা দম নিয়ে বলল, উর্মির কেবিনের সামনে আসতে দেখলাম আমার পুতুলটা কিভাবে শুয়ে আছে। হাত পায়ে ক্যানোলা, মুখে ভেন্টিলেটর সংযোগ দেওয়া রক্তাক্ত ছোট্ট পুতুলটাকে, যে একদমই চুপচাপ হয়ে শুয়ে আছে, কোনো নড়াচড়া নেই। হার্ট মনিটর বিপ 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 শব্দে রেখা ওঠানামা করছে। আমি একদম ভেঙে পড়েছিলাম কাচের দরজা দিয়ে ওর এই অবস্থা দেখে। আমার কলিজায় এমন এমন দশায় আমি পাগল হয়ে গিয়েছিলাম যেন। হৃদযন্ত্রটা বেসামালভাবে তড়পাচ্ছিল আমার পুতুলটার কাছে যাওয়ার জন্য। পুরো 2 দিন আইসিইউতে ভর্তি থাকার পরে ডাক্তার খবর জানালো রোগীর জ্ঞান ফিরেছে হালকা, অবস্থা গুরুতর, আমার সঙ্গে কথা বলতে চায়। আমি তো 2 দিন এক পাও নড়িনি আইসিইউ রুমের সামনে থেকে। যদি কোনো আপডেট পাই সেই আশায় চাতক পাখির নে অপেক্ষারত ছিলাম। 2 দিনের মাথায় আপডেট ঠিকই এসেছিল। তবে এটুকু বলে একটা বড় নিঃশ্বাস ফেলে বুকে চেপে ধরল ব্ল্যাক ভাইপার। সকলের উৎসুক চাহনি তার দিকে স্থির। ব্ল্যাক ভাইপার আবার বলতে শুরু করলো, কেবিনে ঢুকে আমি মৃত্যুর ঘ্রাণ পাচ্ছিলাম কেবল। ওষুধ ও বিভিন্ন রাসায়নিক বস্তুর গন্ধ মিলেমিশে এক অদ্ভুত ঘ্রাণ নাশা গহ্বরে বাড়ি খাচ্ছিল শুধু। কেমন গা ছমছম করেছিল আমার। সেই ছোট্ট লাল লাল দেখতে উর্মির কথা মনে পড়েছিল বারবার। এগিয়ে যেতেই পুতুলটা আমার দিকে খুব কষ্ট করে হাত বাড়িয়ে দিয়েছিল। আমি তার পাশে বসতেই ভেন্টিলেটর খুলে খুব ধীরে ধীরে ইশারা করলো কান এগিয়ে দিতে। আমি দুরু দুরু বুকে কান এগিয়ে দিতেই ধীরে ধীরে ভাঙ্গা গলায় উর্মি আমাকে বলেছিল, ভাইজান, আমার স্বপ্নপুরুষের স্বপ্নের মানুষ আছে। আমি সেই সৌভাগ্যবতী নারীটিকে বাঁচিয়েছি জানো। ভীষণ মিষ্টি দেখতে, কি সুন্দর চেহারা, একদম পুতুলের মতন। উনি তার রক্তাক্ত দেহটা নিয়ে কেমন ছটপটাচ্ছিলেন। আমি যে তার স্বপ্নের নারীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছি সে খেয়ালও করেনি। আবুটা আমার চেয়েও বয়সে বড়, কেউ নেই তার। আমাকে অনেক স্নেহ করতেন তিনি, মানসিকভাবে কিছুটা অস্তিত্বশীল। আমাদের কলেজ ক্যাম্পেইনের সময় বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন আপু এসেছিল বলেছিলাম না, সেই সময় এই আপুটাও ছিল। আমাকে অনেক হেল্প করেছিল প্রথম বর্ষে পড়ে। খুবই ভালো মানুষ। এই ঢাকা শহরে পরিচিত কেউ নেই, এতিম। তুমি জানলে অবাক হবে, আপুটার নাম উর্মিলা। উনি বোধহয় উর্মিমালা ডাকে। রক্তাক্ত দেহটা নিয়ে বারবার উর্মিমালা উর্মিমালা করছিল। আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। আমাকে তো কোনোদিন ডাকবে না, অন্তত আমার নাম নিয়ে ওই আপুকে ডেকেছে এই সই। আহ, উর্মিমালা, কি মধুর সেই ডাক। বাস এইটুকু বলেই চিরনিদ্রায় শায়িত হয়ে গেল আমার সেই ছোট্ট লাল লাল পুতুলটা। আমাকে নিঃস্ব করে দিয়ে চিরদিনের জন্য চলে গেল। আমাকে কেউ আর ভাইজান ভাইজান বলে সেদিনের পর ডাকেনি। আবদারের ঝুলি নিয়ে দৌড়ায় আসেনি। পুরো বাড়ি মাতিয়ে রাখার জন্য সেই উর্মি আর কোনো দিন আসেনি। ওর মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। পাথরের মতো শক্ত হয়ে লাশটা বুকে জড়িয়ে কেবল ফেল ফেল করে মূর্তির মতো বসেছিলাম, যেন আমার সমস্ত ক্রোধের সমাধি করা পুতুলটাকে কেউ ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিল। ওর মৃত্যুর পরে বহুদিন ঘর থেকে বের হয়নি। খালি কানে বাজত ভাইজান ভাইজান ডাকটা প্রতিধ্বনি হতো। মস্তিষ্কের বিভ্রান্তি ঘটেছিল। বারবার মনে হতো আমার পুতুলটা এই বুঝে এসে ডাকলো, ভাইজান, ও ভাইজান। এটুকু বলে ব্ল্যাক ভাইপার আমার ছোট্ট পুতুল বলে ডুকরে কেঁদে উঠলেন। মন্তাজি, রুবানা উভয় স্তব্ধ বাকরুদ্ধ। এত বড় শখ তারা জীবনেও খায়নি। এসব কি শুনছে তারা? সকলে ব্ল্যাক ভাইপারকে সময় দিল। প্রত্যেকেরই খারাপ লাগছে সেই উর্মি ভুইয়ার বিয়োগে। ব্ল্যাক ভাইপার বেশ কিছুক্ষণ পর ভাঙা গলায় বলল, উর্মি মারা যাওয়ার পরে ওর কলেজে গিয়েছিলাম ওর সেই স্বপ্ন পুরুষের খোঁজ নিতে। পুতুলের কলেজের সামনেই আস্তানা ছিল তার। নেতাগিরি করত, চরম দাপট নিয়ে চলতো। তারপর
উর্মিলার খোঁজ নিলাম, দুজনের উপরে নজরদারি করতে লাগলাম। জানতে পারলাম উর্মিলা নামের মেয়েটি উর্মির সেই স্বপ্ন পুরুষটিকে পছন্দ করে না। সেই ছেলের একপাক্ষিক ভালোবাসা হলো উর্মিলা ছেলে মেয়েটি। দুজনকে একসাথে দেখলেই উর্মির রক্তাক্ত দেহটা চোখের সামনে বারবার ভেসে উঠত। ক্রোধে শরীর ফেটে পড়ত। ক্রোধ কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতাম না। পারবো কিভাবে? ছোট থেকে ক্রোধ নিয়ন্ত্রণের মানুষটাই তো ছিল আমার উর্মি। সেই তাকে তো এদের জন্যই চিরদিনের মতো হারিয়ে ফেলেছি। উর্মিলাকে আমার পুতুল বাসের ধাক্কা থেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছে। সেও আহত হয়েছিল। আর আমার জন্য প্লাস পয়েন্ট ছিল, ও ছিল ডিমেনশিয়ার রোগী। এছাড়া ওর মেডিকেল হিস্ট্রিও তেমন ভালো ছিল না। সেই সুযোগটাই আমি নিয়েছিলাম। ওর সামনে আপন ভাই সেজে উপস্থিত হয়েছিলাম। উর্মিলা বিশ্বাস করতে চায়নি। আমি 3 মাস বহু কসরত করে ওকে বিশ্বাস করিয়েছিলাম আমি ওর ভাই উমাইব ভুইয়া। ওর নাম উর্মিলা না, ওর নাম উর্মি ভুইয়া। ব্যাস, একজন ডিমেনশিয়া রোগীকে কবজা করে প্রতিটি ধাপে ধাপে এগোতে লাগলাম। আমার বুকে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছিল। ততদিনে জেনে গিয়েছিলাম উর্মির সেই স্বপ্ন পুরুষ আর আমাদের পদবি একই, ভুইয়া। সে জানতো উর্মিলার ভাই আমি, কারণ হাসপাতালে উর্মি বলতে বলতে যখন ছুটে আসছিলাম তখন ভেবে নিয়েছিল তার উর্মিলাকে দেখতে পাগলের মতো ছুটে গিয়েছিলাম সেখানে। এটাও ছিল আমার জন্য বড় একটা প্লাস পয়েন্ট। অতীত শুনে উমায়ের ভুঁইয়ার বোনের জন্য সকলেই বিমর্ষিত হলো। এদিকে মোন্তাজির রুবানা উভয়ই বজ্রাঘাতের মতো সবকিছু শ্রবণ করছে। ছোট থেকে যা জেনে মেনে বড় হয়েছে, আচমকা সেটা মিথ্যা শুনলে যে কেউ তব দেখাবে। মোন্তাজির বহু কষ্টে বলল, এর জন্য আমার মায়ের প্রতি, আমার প্রতি এবং আমাদের পরিবারের প্রতি আপনার এত রাগ? ব্ল্যাক ভাইপার লাল চোখ দুটো মুনতাজিরের দিকে স্থির হলো। হয়তোবা ছোট থেকে ভাগ্নের মুখে তুমি ডাক শুনে অভ্যস্ত। হঠাৎ করে আপনি ডাকায় বিভ্রান্ত হলেন, একটু ধাতস্থ হয়ে বললেন, উর্মিলা থাকতো ঢাকার এক ওর দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে। ওর কেমন খালা হয়ে যেন, এত খেয়াল রাখিনি। সে সময় মেয়েরা এত পড়াশোনা করতো না। মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণে নানা প্রতিকূলতা বাধার সম্মুখীন হতে হতো। সেই সময় কঠোর ধর্মীয় অনুশাসন ছিল। হাতে গোনা কয়েকজন বিশ্ববিদ্যালয়ে পড়ত, উর্মিলা তার মধ্যে একজন। বহু কসরত করেই এতটুকু যেতে পেরেছিল। ভীষণ মেধাবী মেয়ে, বাংলায় স্নাতক করেছিল। খোঁজ খবর নিয়ে একদিন চলে গেলাম সেখানে। দেখলাম কোমরে ওড়না পেঁচিয়ে পুরো ঘর পরিষ্কার, বাসন কোসন মাজা থেকে শুরু করে রান্না বান্না সবাই ওকেই দিয়ে করানো হচ্ছে। এতিম ছিল তো, তাই কোনো কদর ছিল না। তাই পয়সা উসুল হিসেবে গাধার খাটুনি খাটিয়ে নিত তারা। কেন যেন চোখের সামনে আমার পুতুলটা ভেসে উঠছিল সেদিন। একদিন যে বললাম আমি ওর ভাই, ওনারা কিংবা উর্মি কেউ বিশ্বাস করতে চাইছিল না। বহু বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে আসলাম আমার বাড়িতে। বাবা গত হয়েছিল বহু আগেই। সৎ মা মেয়ের শোকে পাগলের মতো জীবন যাপন করেছিল। সেই সময় উর্মিকে নিয়ে বাড়িতে উঠায় আমাকে বাধা দেওয়ার কেউ ছিল না। আত্মীয় স্বজনেরা আপত্তি উঠালেও আমি কাউকে পাত্তা দেইনি। ভালো ভালো খাবার, জামা কাপড়, সুন্দর জীবন সবই ওকে দিয়েছিলাম আমি। তবে ভেতরে ভেতরে ওর প্রতি চাপা রাগ কিংবা বিদ্বেষ ঠিকই বিদ্যমান ছিল। কিন্তু আস্তে আস্তে আমি এই উর্মির প্রতিও দুর্বল হয়ে পড়লাম। ওর ভাইজান ডাকের মধ্যে আমার পুতুলকে খুঁজে পেলাম। মেয়েটা প্রথম প্রথম আমার সাথে কমফর্ট ফিল করতো না, নিজেকে গুটিয়ে রাখতো। মন ভোলা ছিল অনেককে দেখলেও পরবর্তীতে চিনতে অসুবিধা হতো ওর আমি চিকিৎসা করালাম। আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। আমি ততদিনে উর্মিলার মধ্যে উর্মিকে পুরোপুরি খুঁজে পেয়েছি। উর্মিলাকে একদমই চোখের আড়াল করতাম না, বেশ ভয় কাজ করতো। ওকে আমার পুতুলের মতো হারিয়ে ফেলবো না তো। ইমতিয়াজ উর্মির পিছনে পাগলের মতো ঘুরছিল। ওকে কোনোভাবেই সহ্য করতে পারতাম না। মনে হতো ও আমার উর্মিকে নিয়ে যাবে, কিছুতেই আমি সেটা হতে দেব না। উর্মিকে কারো সঙ্গে মিশতে বারণ করতাম, বিশেষ করে ইমতিয়াজের থেকে কয়েকশো হাত দূরে রাখতে।
উর্মি এসে আমাকে জানাতো ইমতিয়াজ যেখানে সেখানে ডিস্টার্ব করে, তাই নিজের দলবল নিয়ে ওর ভার্সিটিতে যেয়ে ওকে শাসিয়ে আসি। ইমতিয়াজ আর আমি সমবয়সী হওয়াতে ওর পড়াশোনার পাঠ চুকিয়েছিল বহু আগেই। শুধু এখানে সেখানে রাজনৈতিক নেতা হয়ে দাপট নিয়ে চলতো। শাসানোর পর ইমতিয়াজ আমাকে থ্রেট দিয়ে 1 মাসের ভিতর উর্মিকে বিয়ে করে আমার সামনে উপস্থিত হয়। 12ই শ্রাবণ 1394 বঙ্গাব্দ। তুমুল বর্ষণে আশপাশ তলিয়ে গেছে প্রায়। উর্মিলা ক্লাস শেষ করে বের হতে না হতেই আবারও তীব্র বেগে জলবর্ষণ শুরু হলো। ছাতা আনতে ভুলে গেছে আজ। আশেপাশে ছাউনি জাতীয় কিছু নেই যেখানে আশ্রয় নেবে। শরীরে ওড়না ভালোভাবে টেনে দিল। মাথায় কাপড় দেয়া আছে। মোটা জামা কাপড় ভিজে একাকার হলেও দেহের ভাঁজ গরম কিছুই বোঝা যাচ্ছে না। উর্মিলা আশেপাশে তাকিয়ে রিক্সা খুঁজছে, কিন্তু একটা রিক্সাও কম টাকায় যাবে না। সামনের দোকান থেকে রেডিও উচ্চ শব্দ ভেসে আসছে। খবর শুনছে আর চা বানাচ্ছে দোকানদার। দূরে কয়েকজন লোক জোরে জোরে কথা বলছে। একজনকে ঘিরে আরেকজন দাঁড়িয়ে আছে। উর্মিলা শুনেছিল কোনো দলীয় নেতা প্রায় আসে এখানে, হাঙ্গামা মারামারি করে। আজকেও নাকি এসেছে। উর্মিলার সেসব দেখার সময় নেই। বাসায় গিয়ে রান্না বসাতে হবে, না হয় খালার হাতে মার খেতে হবে। চিন্তায় উদ্বিগ্ন হয়ে রিক্সা খুঁজতে লাগলো। বেশি ভাড়া চাইলে এবার হেঁটেই যাবে। এত ভাড়া দিয়ে রিক্সায় ওঠার সামর্থ্য তার নেই। কপালে চিন্তার বলিরেখা। দূর হতেই ইমতিয়াজ ভুইয়া সবকিছু পর্যবেক্ষণ করলো। মেয়েটার উদ্বিগ্ন ও মায়াবী চোখে চেয়ে বেশ মায়া কাজ করলো। একজনকে ডেকে বলল, একটা রিক্সা ঠিক করো তো। রিক্সা দিয়ে কি করবেন ভাই? ভ্রুকুচকে বলল, যা বলেছি তাই কর। আচ্ছা ভাই। কিছুক্ষণ পর রিক্সা হাজির করতে ইমতিয়াজ অদূরে দাঁড়ানো মেয়েটির সামনে যেতে বলল। ভাড়া নিচ থেকেই দিয়ে দিল, শিখিয়ে দিল। ভাড়া দেওয়া হয়নি এমন ভাব করবে, যেমন অন্য প্যাসেঞ্জারদের কাছে বলো সেভাবেই বলবে। রিক্সাওয়ালা মাথা নাড়িয়ে খুশি মনে উর্মিলার সামনে এসে বলল। উর্মিলা কপাল ভাঁজ করে বলল, জিগাতলা যাবেন? রিক্সাওয়ালার মাথায় পলিথিন বাঁধা, বৃষ্টিতে পুরো শরীর ভিজে একাকার। প্যান্ডেলে পা রেখে বলল, আরে দাঁড়াও, কত টাকা ভাড়া? না আপনি বলেন। উর্মিলা মাথায় হাত দিয়ে বলল, 30? ডাকাতি করতে নেমেছেন নাকি আজ? না এত ভাড়া দেব না, 20 টাকায় গেলে চলো, নয়তো দরকার নেই। উর্মিলা উঠে বসতে গেলেই রেডিও থেকে ভেসে এলো এক গান। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারি ছবি, আমি মিনতি করে গেলাম। রিক্সা সাই করে টান দিয়ে চলে যেতে গানটা শোনা হলো না আর। গানটা তার বেশ পছন্দের। ইস, আরেকটু আগে রেডিও স্টেশনটা পাল্টালে গানটা শোনা যেত। ভিজে চুপচুপে হয়ে গেছে সে, জ্বর না বাদলেই হলো। এদিকে রেডিওর গানটা মন্ত্রমুগ্ধের মতো শুনছে ইমতিয়াজ। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। আজ উর্মিলা ভার্সিটির সামনে ইমতিয়াজ দাঁড়িয়ে আছে। চাতক পাখি নেই আশেপাশে তাকাচ্ছে। মেয়েটা তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তার সাঙ্গপাঙ্গরা নেতার এমন অস্থিরতায় চিন্তিত ও স্থবির হয়ে আছে। কখনো এমন বেশ দেখেনি, তাই বোধহয় রুক্ষ ভারী কি মেজাজে দেখেই অভ্যস্ত। সেজন্য ম্লান উদ্বিগ্ন চেহারা ঠিক হজম করতে পারছে না। খানিক পর উর্মিলার দর্শন পেতে ইমতিয়াজ ভুইয়া উজ্জ্বল মুখে এগিয়ে গিয়ে বলল, ভালো আছেন মেস? উর্মিলা ভয় পেয়ে খানিকটা পিছিয়ে গেল। হঠাৎ এমন মুখের সম্মুখে চলে আসায় বেশ চমকিত হয়েছে। কঠিন দৃষ্টিতে চাইল। ইমতিয়াজ ভুইয়া চমৎকার হেসে বলল, ভয় পেয়েছেন?
আমি সুদর্শন পুরুষ, কোনো ভূত ট্রুত নই। উর্মিলা এসব কথায় চরম বিরক্ত হচ্ছে। অপরিচিত এক লোকের অযথা বকবক বিরক্ত লাগারই কথা। পাশ